হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর আয়তঘন থেকে কয়েকটা অঙ্ক করাবো। দেখো, আয়তঘনের 1-এর দাগের আর 2-এর দাগের অঙ্কটা না করালেও হবে, এগুলো এরকম ধরনের অঙ্ক পরীক্ষা পড়ে না। আমরা 3 থেকে শুরু করছি। দেখো, 3-এর অঙ্কটা কী বলা হয়েছে, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছে। এখানে অঙ্কটা ভালো করে পড়লে বুঝতে পারবে, ঘরের দৈর্ঘ্য কিন্তু 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা কিন্তু 3 মিটার যথাক্রমে বলা হয়েছে, অর্থাৎ ক্রম অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখানেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ডটা ওই ঘরে রাখা যাবে তার দৈর্ঘ্য। এখানে দেখা যাচ্ছে যে সমকোণী চৌকোলাকার যেহেতু ঘর, তার মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটাই কিন্তু ওই ঘরের কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে এই অঙ্কটা আমাদের ঘরের কর্ণের দৈর্ঘ্য বের করলেই অঙ্কটা করা যাবে। তাহলে প্রথমেই লিখব সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ সমান 4 মিটার ও উচ্চতা সমান 3 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আমরা পেয়ে গেছি। অতএব সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব √, 5 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার সমান √, 5 5 25 যুক্ত 4 4 16 যুক্ত 3 3 9। আচ্ছা, এখানে দেখো সমস্ত এককটা মিটারে ছিল, তাহলে এখানেও মিটার করে দাও, মিটারে। তাহলে কত হচ্ছে, 16 আর 9 25 আর এখানে 25, তাহলে 50 মিটার। তাহলে 50কে আমরা ভাঙলে কি পাচ্ছি, 25 গুণিত 2, 25-এর বর্গমূল করলে 5 বাইরে আসবে আর √2 ভেতরে থাকবে, 5 √2 মিটার। তাহলে এখানে উত্তরটা লিখবো যে ওই ঘরে সবচেয়ে লম্বা, অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5 √2 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5 √2 মিটার। হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা। এরপর দেখো 4-এর দাগের অঙ্কটা বলা হয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। একটা ঘনকের মোট তল 6টা, তার মধ্যে একটা ঘনকের একটি তলের ক্ষেত্রফলটা বলা হয়েছে 64 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমেই লিখব ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান দেওয়া ছিল 64 বর্গমিটার। আচ্ছা, একটি তল মানে এখানে একটি বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে, যেহেতু ঘনকের প্রত্যেকটা তল সমান এবং প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে একটি তলের ক্ষেত্রফল সমান 64 বর্গমিটার। অতএব একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 64 বর্গমিটার। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিত বাহু। তাহলে এখানে বাহু স্কোয়ার সমান 64 বর্গমিটার। অতএব বাহু স্কোয়ার সমান 64, অতএব বাহু সমান কী হবে, √, 64। 64 বর্গমূল করলে আমরা পাচ্ছি 8। তাহলে এখানে একটা বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 8 মিটার। এবার ঘনকটির আয়তন চেয়েছে, তাহলে অতএব ঘনকটির আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে বাহুর হোল কিউব ঘন মিটার সমান, এখানে বাহুর মাপ আমরা পেয়ে গেছি 8 মিটার, তাহলে 8-এর কিউব এত ঘন মিটার। 8-এর কিউব মানে কত হচ্ছে, 8 8 64, তার সঙ্গে 8 গুণ করবো, 4 8 32, 2 হাতে 3, 6 8 48 আর 3 51। দেখো 512 ঘনমিটার হয়ে গেল, 512 ঘনমিটার। এটাই হচ্ছে ঘনকের আয়তনের উত্তরটা। এরপরে 5-এর দাগের অঙ্কটা দেখো, বলা হয়েছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। তাহলে খালের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে খালটার যে মাটিটা তোলা হয়েছে তার আয়তন। তাহলে দৈর্ঘ্যটা আমরা এখানে জানি না, দৈর্ঘ্যটা আমরা x ধরে নেব, আর প্রস্থ 2 মিটার দেওয়া আছে, আর গভীরতাটাই হচ্ছে খালের উচ্চতা, সেটা 8 ডেসিমিটার দেওয়া আছে। তাহলে প্রথমে ডেসিমিটারকে আমাদের মিটারে করতে হবে, একই এককে আনতে হবে। গভীরতাটা 8 ডেসিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে কনভার্ট করব, তারপর আমরা
সূত্রে ফেলবো অঙ্কটা। ঠিক আছে, ধরি 5 অঙ্কটা, ধরি খালটি এক্স মিটার লম্বা। তাহলে এটাই কিন্তু খালের দৈর্ঘ্য হয়ে গেল। আচ্ছা, প্রস্থ সমান কত ছিল? প্রস্থ সমান ছিল 2 মিটার, 2 মিটার। আর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান দেওয়া আছে 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার সমান, এটাকে এবার মিটারে কনভার্ট করো, মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার। তাহলে ডেসিমিটারকে মিটারে করতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 এর 10 সমান 0.8 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম এক্স, প্রস্থ পেয়ে গেলাম 2 মিটার, উচ্চতা পেয়ে গেলাম 0.8 মিটার। শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান কতটা গভীরতা মাটি তোলা হয়েছে? 240 ঘনমিটার। হ্যাঁ, 240 ঘনমিটার মাটি তোলা হয়েছে। অতএব খালটার যে পরিমাণ আয়তনের মাটি উঠেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেই পরিমাণ যে আয়তনটা সেটা 240 ঘনমিটার হয়েছে। তাহলে এটা সমান 240 হয়ে গেল। বা এখানে দেখো 8 দুগুণে 16x, 16x সমান এই 10টার সঙ্গে গুণ হবে 2 4 0 0, বা এক্স ইকুয়াল টু 2 4 0 0। আচ্ছা, নিচে 16, 8 দিয়ে ভাগ করে দাও, 8 2 16, 8 3 24, আর দুটো শূন্য যেহেতু আছে এখানে দুটো শূন্য বসিয়ে দাও। 2 দিয়ে 300কে ভাগ ভাগ করলে 150। তাহলে অতএব এক্স সমান 150। তাহলে এক্স কী ধরেছিলাম? খালটি কতটা লম্বা সেটা ধরেছিলাম। লিখব অতএব খালটি 150 মিটার লম্বা হয়ে গেল। আচ্ছা, এরপরে 6 অঙ্কটা দেওয়া হয়েছে। দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে। সমগ্র তলের ক্ষেত্রফল, মোট কথা ঘনকের আছে 6টা তল। তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি বের করে আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ 6a² সূত্র অনুযায়ী। আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। তাহলে প্রথমেই লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 4√3 সেন্টিমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু বাহু। তাহলে অতএব √3 ইন্টু বাহু সমান 4√3, বা বাহু সমান 4√3 বাই √3, কেটে দাও। অতএব ঘনকের একটি বাহু সমান 4 সেমি। তাহলে একটা বাহুর মাপ আমরা পেয়ে গেলাম। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a², মানে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি সমান 6 গুণিত 4² বর্গ সেমি। 6 গুণিত 4 4 16, 6 16 6 96 বর্গ সেমি হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো, বলা হয় 7 অঙ্কটা, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। ধার বলতে বোঝানো হচ্ছে ঘনকের যে প্রান্তিক, যেগুলো প্রান্তিকী, অর্থাৎ এখানে মোট 12টা মোট প্রান্তিকী আছে ঘনকে, সেই 12টা প্রান্তিকীর সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার। সেখান থেকে আমরা একটা প্রান্তিকী বের করে নেবো 12 দিয়ে ভাগ করে, আর একটা প্রান্তিক মানেই হচ্ছে ঘনকের একটি বাহু, সেখান থেকে ঘনকের ঘনফল সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা লিখব যে ঘনকের ঘনকের 12টি ধারের সমষ্টি, 12টি ধারের সমষ্টি সমান 60 সেন্টিমিটার। অতএব একটি ধারের মাপ, সমষ্টি লিখব না, একটি ধারের মাপ হবে 60 বাই 12 সেন্টিমিটার, 12 5 60 সমান 5 সেন্টিমিটার। অতএব ঘনকের একটি বাহু সমান 5 সেন্টিমিটার। অতএব ঘনকের একটি বাহু সমান 5 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর মাপ আমরা পেয়ে গেছি। তাহলে ঘনকটির ঘনফল কী হবে? বাহুর ফল কী হবে? অতএব ঘনকটির ঘনফল সমান 5 কিউব ঘন সেমি। 5 কিউব মানে কত? 5 5 25, 25 5 125 ঘন সেমি হয়ে গেল। এই অঙ্কগুলো সহজেই হয়ে যাবে, এগুলো শর্ট কোশ্চেনের অঙ্ক থাকবে। আচ্ছা, 8 অঙ্কটা দেখো কী বলা হয়েছে। 8 অঙ্কটা বলা হয়েছে ঘনকের, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে?
তাহলে ঘনকের মোট তো 6টা তল আমরা জানি, সেই প্রত্যেকটা মানে 6টি তলে সমষ্টি বলা আছে 216, তাহলে একটা তল কত হবে 6 দিয়ে আমরা ভাগ করে দেবো। আর একটা তল মানেই হচ্ছে একটা বর্গক্ষেত্র, সেখান থেকে আমরা ঘনকের একটা বাহুর মাপ পাবো, আর বাহু পেয়ে গেলে আমরা আয়তনটা সহজেই পেয়ে যাবো। ঠিক আছে, অঙ্কটা করা যাক। আচ্ছা, তাহলে 8 অঙ্কটা আমরা লিখবো যে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি সমান 216 বর্গ সেমি। অতএব একটি তলের ক্ষেত্রফল সমান 216/6, 6 দিয়ে কেটে দাও, 6 3 18 19 20 21 3 36, 6 36 সমান 36 বর্গ সেমি। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানেই হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব ঘনকের একটি বাহু সমান কী হবে, √36 সমান 6 সেন্টিমিটার। ঘনকের একটা বাহুর মাপ আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এবার একটা বাহু যেহেতু পেয়ে গেছি, এখানে বের করতে বলেছে ঘনকটির আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, বাহুর হোল কিউব। অতএব ঘনকটির আয়তন সমান 6 কিউব ঘন সেমি। 6 36, 36 6 216 ঘন সেমি। এটাই হবে উত্তরটা। এরপর 9 দাগের অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌফলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারে দৈর্ঘ্য কত হবে। এখানে একটু ভাবলেই বুঝতে পারবে যে সমকোণী চৌফলের আয়তনটাই দেওয়া আছে, সেই আয়তনটাকে দু টুকরো করা হচ্ছে, দুখানা সমান আয়তনের ঘনক বের করা হচ্ছে সেখান থেকে। তাহলে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ঘনকের আমরা আয়তন পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে লিখবো একটি সমকোণী চৌফলের আয়তন। একটি সমকোণী চৌফলের আয়তন সমান দেওয়া আছে 432 ঘন সেমি। এটিকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে প্রত্যেকটি ঘনকের আয়তন হবে সমান 432/2 সমান 2 দুগুণে 4, 16 দুগুণে 32, তাহলে 216 ঘন সেমি। 216 ঘন সেমি এক একটা ঘনকের আয়তন হয়ে গেল। এবার এখানে বার করতে বলেছে যে প্রত্যেকটি ঘনকের প্রত্যেক ধারে দৈর্ঘ্য বের করতে। প্রত্যেকটা ধার মানে ঘনকের একটি বাহু। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 3/√216। এটাকে আমরা 6 কিউব, আমরা একটু আগে দেখলাম যে 6 কিউব করে 216 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরপরে 10 অঙ্কটা দেখো। 10 অঙ্কটা বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। তাহলে 50% কমানো হলো মানে একটা ঘনকে যদি একটা বাহুর মাপ আমি 100 ধরি, 100 একক ধরি, তাকে 50 কমিয়ে দেওয়া হলো মানে তার বাহু 50 হয়ে গেল। তাহলে সেখান থেকে মূল ঘনকের আয়তনটাকে বের করে নেবো, আর পরিবর্তিত যে ঘনক হলো তার আয়তনটা বের করে নিতে হবে, নিয়ে দুজনের অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে লিখবো, ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে যখন একটা বাহুর মাপ আমরা পেয়ে গেছি, তাহলে সহজেই ঘনকের আয়তনটা পেয়ে যাবো। অতএব মূল ঘনকের আয়তনটাই হচ্ছে ঘনফল, যেটাই ঘনফল সেটাই হচ্ছে আয়তন। তাহলে মূল ঘনকের ঘনফল, এখানে যেহেতু ঘনফল দেওয়া হয়েছে তাহলে আমরা ঘনফলই লিখব। মূল ঘনকের ঘনফল সমান বাহুর কিউব, তাহলে বাহু এখানে 100, তার হোল কিউব করে দেবো, আর এখানে এককটা দেবো ঘন একক। তাহলে একে কটা শূন্য হবে, 6টা শূন্য, 1 2 3 4 5 6, এত ঘন একক হয়ে গেল, মূল ঘন পেয়ে গেলাম। এবার 50% হ্রাস করলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান 50 একক। 100 ছিল, তার 50% কমানো হচ্ছে, মানে 100-র মধ্যে 50 কমিয়ে দাও, তাহলে 50 একক হয়ে গেল। অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল তাহলে কত হচ্ছে, তাহলে 50-এর হোল কিউব ঘন একক। তাহলে 50-এর কিউব মানে প্রথমে 5-এর কিউব বের করে নাও, 5 5 25,
25 5-এ 125, তার গায়ে 3টে শূন্য, ঘন একক। তাহলে মূল ঘনকের ঘনফল পেয়ে গেলাম আর পরিবর্তিত ঘনকের ঘনফল পেয়ে গেলাম। এবার এই দুটো ঘনফলের অনুপাত চেয়েছে। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান কত হবে? দেখো এখানে একের গায়ে কটা শূন্য ছিল? 6টা শূন্য ছিল। 1 2 3 4 5 6 ইজ টু 125-এর গায়ে 3টে শূন্য। তাহলে প্রথমে আমরা 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য আর 3টে শূন্য বাদ চলে যাচ্ছে। 3টে শূন্য থাকলো আর এখানে 125 থাকলো। এবার 25 দিয়ে ভাগ করে দাও। 25 4-এ 100 আর একটা শূন্য বসে গেল, আর 25 5-এ 125। এবার আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। 5 8-এ 40, 5 একে 5। তাহলে 8:1। এটাই উত্তর। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আয়তঘনের বাকি অঙ্কগুলো করানো হবে। সামনে পরীক্ষা আসছে, তোমরা ভালো করে পড়ো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।